কর্মী আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। এই আলোচনার সভায় স্বাগত বক্তব্য দেবেন আমাদের অতি আপনজন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চ্যাম্পিয়ন হিসেবে উনি আছেন মোহাম্মদ সাদিক মোহাম্মদ আলম, কনসালটেন্ট অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের ইতিহাসে আমাদের সবার প্রিয় দাদাভাই সিরাজুল আলম খানের প্রয়াণ দিবস আজ 9 জুন। আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একজন মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, যার পুরোটা জীবন ছিল জাতির শিকল ভাঙার নিরন্তর সাধনার। আজ এমন এক সময় আমরা তাকে স্মরণ করছি যখন ইতিহাসের অনেক সত্যই বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আপনারা যারা তার সহযোদ্ধা ছিলেন এবং যারা তার চিন্তার সাথে নিবিড়ভাবে পরিচিত, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হয়ে ওঠার পেছনে তার স্ট্র্যাটেজিক লিডারশিপ ছিল অগ্রগামী। আমি দুর্ভাগ্যবশত সিরাজুল আলম খান সাহেবকে পাইনি, কিন্তু আমি কৃতজ্ঞ যে সিরাজুল আলম খানের সহযাত্রী মোহাম্মদ শাকাত হোসেনের সাহচর্যে দাদাভাই এবং তার ফিলোসফিকে আরও কাছ থেকে বোঝার সুযোগ হয়েছে। এর সাথে আমি কৃতজ্ঞ তানিম নওশাদ ভাইয়ের প্রতি, তার মাধ্যমে শাকাত ভাইয়ের সাথে পরিচিত হওয়া এবং তানিম ভাইয়ের একটি কনসেপ্ট দিয়েই তানিম ভাইয়ের সাথে আমার পরিচয়, সেটা হচ্ছে মেসায়ানিক যে কনসেপ্টটা। তো আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজুল আলম খানকে বাঙালি জাতির মুক্তিদাতা মেসায়া হিসেবে আমি কেন দেখছি বা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব। ইতিহাসে এমন কিছু মানুষের জন্ম হয় যারা একটি জাতির রাজনৈতিক ও আত্মিক মুক্তির রূপকার হিসেবে অবতীর্ণ হন। সিরাজুল আলম খান ছিলেন বাঙালি জাতির জন্য ঠিক তেমনই একজন ব্যক্তি। তাকে আমার এই বক্তব্যে আমি আসলে বাঙালি জাতির মেসায়া বা মুক্তিদাতা হিসেবে আখ্যায়িত করছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে তাকে আমি মেসায়া কেন বলছি। মেসায়া শব্দটা শুনলে সাধারণত আমাদের মধ্যে ঐশ্বরিক অলৌকিক কোনো একটা ধারণা ভেসে ওঠে, কিন্তু আজকের এই পটভূমিতে এবং এই আলোচনার প্রেক্ষাপটে আমি আসলে কোনো থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে মেসায়া ডাকছি না। আমি এটি ব্যবহার করছি একটি জাতির মুক্তিদাতা বা লিবারেটর অর্থে। একটি শোষিত জাতি মুক্তির স্বপ্ন দেখার থেকে অনেক পিছিয়ে যে যেতে পারে, ধর্মীয় ইতিহাসে তার পরিচয় আমরা পাই বনি ইসরায়েলের ইতিহাসের মাধ্যমে। আমরা ধর্মীয় ইতিহাসের পয়েন্ট অফ ভিউ থেকে জানি যে মানব সভ্যতার ইতিহাসের যে বিভিন্ন পয়েন্টকে ধর্ম এক একটা আর্কেটাইপ হিসাবে, এক একটা উদাহরণ হিসাবে আমাদের কাছে ধর্মীয় ইতিহাসে পরিচয় করায়। তার মধ্যে একটা পরিচয় ছিল ফেরাউনের কবলে বনি ইসরায়েলের শোষণ। আমরা যদি টাইমলাইনটা চিন্তা করি, বিভিন্ন উৎস অনুসারে বনি ইসরায়েলি ইতিহাস অনুসারে এই টাইমলাইনটা ছিল প্রায় 400 বছর তারা পরাধীন ছিল ইজিপ্টে, এবং পরবর্তীতে তারা ব্যাবিলনে এক্সাইল হয় 70 বছর। কোনো ইতিহাস মানে ইসরায়েলি ইতিহাসে বলে যে বনি ইসরায়েল জাতির পরাধীনতার টাইম 200 বছরের মতো। কিন্তু সিরাজুল আলম খান এইখানে কিভাবে প্রাসঙ্গিক যে বাঙালি জাতি 1100 বছর ধরে পরাধীন ছিল, তার মুক্তির জন্য তিনি স্বপ্ন দেখেছেন এবং সেটা পরিকল্পনা করেছেন এবং সেটা সাংগঠনিক রূপ লাভ করেছেন। কিন্তু দুঃখজনক হলো যে পৃথিবীর ইতিহাসে আমরা ইসরায়েলি নেশনের অপারেশনকে গ্লোবালি যতটাকে গ্লোরিফাই করা হয় এবং তাদের এই অপারেশনের যে সংগ্রাম মুক্তি, এইটা পৃথিবীর জিওপলিটিক্সে যতটা ডমিনেট করে, আনফর্চুনেটলি আমরা সিরাজুল আলম খান ছাড়া বাঙালি জাতির এই যে দীর্ঘ মজলুমের ইতিহাস, এইটা আর কোনো আমাদের রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তক, সমাজচিন্তকের আলোচনায়, এই ক্যানভাসের আলোচনায় পাই না। যদি সঠিকভাবে এই আলোচনা এবং হিস্ট্রি আমরা তুলে ধরতে পারতাম, এবং সেইটার কাজের জন্য সিরাজুল আলম খানের যে তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক উনি রেখে গেছেন, শুধু রেখে যান নাই, ওনার প্রচুর লেখালেখির মাধ্যমে যেগুলো এখনও আমাদের কাছে রয়েছে, তার বিভিন্ন চিন্তা এবং চিন্তায় ট্রেন ধরা মানুষগুলো সেই
ইতিহাসগুলোকে সঠিকভাবে তুলে ধরলে আসলে বাঙালি জাতির সুদীর্ঘ পরাধীনতার ইতিহাস এবং ৭১-এর মুক্তিযুদ্ধের আগের নিউক্লিয়াসের যে কার্যক্রম, সেই ইতিহাসটাকে আমরা সঠিক বিচার এবং জাস্টিস করতে পারবো। ইতিহাসের পাতায় মেসায়া বা মুক্তিদাতা হচ্ছে একজন যুগপুরুষ, যিনি চরম সংকট ও পরাধীনতার গভীর অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে মুক্তির সুস্পষ্ট দিশা দেন। পৃথিবীর ৩টে অ্যাব্রাহামিক রিলিজিয়নে এই মেসায়ার কনসেপ্ট খুব প্রবলভাবে উপস্থিত। মুসার কম অর্থাৎ বনি ইসরায়েল, খ্রিস্টানদের যে কম খ্রিশ্চানিটি, যেখানে জিজাসকেই মেসায়া হিসেবে দেখা হয়, এবং মুসলিমদের মধ্যেও এই মেসায়া ধারণা রয়েছে। কিন্তু আমি আবারও মনে করাই দিচ্ছি যে আমার এই আলোচনা আসলে থিওলজিক্যাল লেন্সে না, আমি থিওলজিটাকে প্যারালাল হিসেবে দেখানোর জন্যই বলছি যে পৃথিবীর ইতিহাসে আপনি যদি বনি ইসরায়েলের জার্নি, এবং যারা এখানে কোরআনের থিওলজির সাথে পরিচিত তারা জানেন যে কোরআন শরীফে সবচেয়ে বেশি যে জাতিকে পরিচয় করানো হয়েছে অপারেশন থেকে, মানে জুলুমের শৃঙ্খল থেকে মুক্তি হওয়ার এক্সাম্পল হিসেবে, আর্কেটাইপ হিসেবে, সেই জাতি হচ্ছে বনি ইসরায়েল। অথচ সেই বনি ইসরায়েলের পরাধীনতার ইতিহাস সবচেয়ে বড় যে নাম্বারটা আমরা পাই সেটা ৪০০ বছরের, এবং তাদের ফেরাউনের হাত থেকে মুসার পিছন পিছন রেড সি পার হওয়ার যে ইতিহাস আমরা জানি, সেইটা তাদের মুক্তিযুদ্ধ। তারা পরাধীন জাতি থেকে যে জাতিতে তাদেরকে চরম নিষ্পেষণের শিকার হতে হয়েছে, সেই মুক্তির সংগ্রামটাকে শুধুমাত্র ধর্মীয় কিতাবে না, বর্তমান জিওপলিটিক্যাল বাস্তবতার একদম সেন্টারে আমরা পাই পৃথিবীর ইতিহাসে। অথচ সিরাজুল আলম খানকে যদি আমরা সঠিকভাবে রিড করতে পারতাম, তাহলে পরাধীন বাঙালি জাতি যে এই ৪০০ বছরের থেকে বেশি একটা পরাধীন টাইম লাইনের মধ্যে দিয়ে গেছে, এবং সে শুধুমাত্র একজন ফেরাউনকে ডিল করে নাই, সে যুগে যুগে বিভিন্ন ধরনের এরকম স্বৈর শাসককে, পরাধীনতার কষাঘাতকে ডিল করছে, সেই ইতিহাস আমাদের সঠিকভাবে ধারণ করা সম্ভব হতো। বাট আনফর্চুনেটলি সেটা আমরা পারি নাই। একটা জাতি নিজের গৌরবোজ্জ্বল অতীত অর্জন ও সভ্যতায় তার স্থান না জানলে সে কখনো সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে না। আমাদের যারা নতুন জেনারেশন আছে তাদেরকে আমরা আসলে এই ইতিহাসগুলি সঠিক ফ্রেমে বুঝাইতে এখনো ব্যর্থ হচ্ছি আনফর্চুনেটলি। পলিটিক্যাল বাস্তবতায় স্বাধীন বাংলাদেশের বিভিন্ন শাসক গোষ্ঠী আমাদের যে সিভিলাইজেশন জার্নি, যে পজিশন, এটা নিয়ে কখনো আমাদের জানতে, বুঝতে, শিখতে উৎসাহিত করে নাই এবং করে না। কিন্তু সিরাজুল আলম খানের মতো মহাপুরুষরা সেই ব্যতিক্রম ধর্মী ত্রিকালদর্শীদের মধ্যে অন্যতম, যারা বাঙালি জাতি নিয়ে ভাবতে গেলে কখনোই কেবলমাত্র আপনাকে ৫০ বছরের ইতিহাস বা টাইমলাইনে আমাদের সীমিত করেন না, বরং তাদের ক্যানভাস হয় ১০০০ বছরের। একটা সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো সন্তানকে আমরা যখন ভবিষ্যতের জন্য তৈরি করতে চাই, তখন আমরা কিন্তু মনে করিয়ে দিই যে দেখো, তোমার বাবা এইরকম সৎ মানুষ ছিল, তোমার দাদা সেই আমলের একজন শিক্ষিত লোক ছিল, অথবা তোমার পূর্বপুরুষ তোমার এলাকায় এই ধরনের মঙ্গলজনক কাজ করেছে, এবং পুরো সমাজ যে কোনো একটা ক্রাইসিসে তার কাছে গেলে আশ্রয় পেত। সিরাজুল আলম খান আমার ব্যক্তিগত বিশ্লেষণে সেই সভ্যতার ইতিহাসকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন, আর করেছিলেন বলেই তিনি নিজে একজন সিভিলাইজেশনাল হিউম্যান বিইং ছিলেন, যিনি বাংলাদেশ নিয়ে যখন চিন্তা করতেন তখন তিনি অন্য সভ্যতা ও জাতির সাথে আমাদের সাধারণ জনগণের ভবিষ্যৎ কিভাবে বুনন হবে সেই বিশাল ক্যানভাসে চিন্তা করেছেন এবং আমাদের চিন্তা করতে ইন্সপায়ার করেন এখনও। আমি এই অডিয়েন্সকে বলবো, এবং যারা পরবর্তীতে এই কথাগুলো শোনার সুযোগ পাবেন তাদেরকে বলবো যে আমরা ২০২৬ সালের বাস্তবতায় সিরাজুল আলম খানের লেখনী এবং চিন্তাকে অবশ্যই আমরা যেন আরেকবার রিভিউ করি, আরেকবার পড়ি। কারণ ওনার যে ধরনের চিন্তা এবং লেখনী, এটা আসলে টাইম স্পেসিফিক না, এটা আসলে টাইমলেস উইজডম, স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে। মেসায়ানিক চরিত্রের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা সময়কে ওহির মতো পড়তে ও পড়াতে পারতেন। আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জানি যে যখন আমাদের মহাপুরুষদের মধ্যে, মহাত্মদের মধ্যে, ঋষি মুনিদের মধ্যে এই ধরনের ডিভাইন মেসেজ আসতো যে তার জাতির মুক্তির জন্য তাকে কি করতে হবে, এবং এটা সবসময় একজন ইন্ডিভিজুয়ালকে টাচ করত। তো সিরাজুল আলম খানের যে
কাজ, সেই কাজ এবং তার যে সাধনা এবং সাধকের জীবন, এইটাকে আপনি যদি নির্মোহভাবে দেখেন, তাহলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে তিনি 60-এর দশকে বাংলাদেশের বাস্তবতায় যা করার দরকার ছিল এবং যেভাবে করার দরকার ছিল, সেই কাজটাকে শুধুমাত্র তিনি বুঝতে পারেন নাই, এটাকে কমপ্লিটলি ইন্টারনালাইজ করে তিনি পুরা এই বদ্বীপে ছড়িয়ে দিয়েছেন এই কাজটা। এবং আমরা যারা এখানে একটা ছোট অর্গানাইজেশন নিয়ে কাজ করি, একটা ছোট ইউনিট নিয়ে কাজ করি, তারা জানি মানুষকে নিয়ে কাজ করা কতখানি কঠিন। এইটার সাথে আপনি বুঝেন মানুষকে নিয়ে আপনি সেই কাজ করতেছেন যেটার রেজাল্ট কয়েক দশকে আসবে কিনা আপনি জানেন না। আমরা যে কাজ এক সপ্তাহে হবে কিনা এটা করতে গিয়ে ঘাম ছুটে যায় আমাদের। এরকম বিশাল ক্যানভাসে কোটি মানুষকে নিয়ে ইম্পসিবল কাজ সাধারণ মানুষ করতে পারে না। সিরাজুল আলম খান 60-এর দশকে বাঙালি জাতির জন্য কি করণীয়, সেই সময়ের স্পিরিটের যে আহ্বান, তাকে সবচেয়ে গভীরভাবে হৃদয়ের কান পেতে শুনতে পেয়েছিলেন। এবং এই ধরনের ডাক আসলে ইন্টারনালি শুনতে হয়, এবং সেই ডাকে সাড়া দিয়ে একজন চূড়ান্ত স্ট্র্যাটেজিক লিডারের জায়গায় পৌঁছে তিনি কাজগুলো করেছেন। যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণে পুরো বাঙালি জাতি দিশেহারা, যখন আইয়ুব খানের মতো সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতা এই শব্দটা উচ্চারণ করা মানে নিজের মৃত্যু ডেকে আনার মতো সমান ছিল, তখন তিনি কোন অলৌকিক জাদুর কাঠির অপেক্ষায় কিন্তু থাকেন নাই যে অন্য কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে। এবং মেসায়ানিক চরিত্ররা এরকমই হয়, তারা আরেকজন ত্রাতার অপেক্ষা করেন না, তারা ইতিহাসে ত্রাতা হয়ে ওঠেন, তারাই মসি হয়ে ওঠেন। তো একজন প্রকৃত মুক্তিদাতার একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি জাতিকে শৃঙ্খল মুক্ত করেন। আপনারা যদি মেসায়ানিক হিস্ট্রি দেখেন যুগে যুগে, এবং মেসায়া একজন আসে নাই, বনি ইসরায়েলের ইতিহাস পড়লে দেখা যায় যে যুগে যুগে অনেক মেসায়ানিক চরিত্র এসেছে। তাদের মেইন কাজ ছিল তারা কিন্তু তাদের জাতি বা কমকে শৃঙ্খলা মুক্ত করতেন। কিন্তু ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে তারা কখনো ক্ষমতার সিংহাসন গ্রহণ করতেন না। সিরাজুল আলম খানের জীবনের চেয়ে আমাদের নিকটে এরকম ভালো উদাহরণ আমরা খুব কমই দেখতে পারি। সুধীমণ্ডলী, একটা জাতির জন্ম তখনই হয় যখন জাতি তার পরাধীনতার গ্লানি মুছে মুক্তির স্বাদ পায়। জাতির জন্ম মানে জাতির মুক্তি। আর এই মুক্তির বীজ যিনি সযতনে লোকচক্ষুর অন্তরালে বপন করেন, তিনি সিরাজুল আলম খান। 62 সালে যখন বাঙালি কেবল স্বায়ত্ত শাসনের স্বপ্ন দেখা পর্যন্ত তার স্বপ্নের উচ্চতা ছিল, তখন তিনি আব্দুর রাজ্জাক ও কাজী আরিফকে সাথে নিয়ে গঠন করেছিলেন নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। এটি কেবল একটি সংগঠন ছিল না, ছিল পরাধীন জাতির মস্তিষ্কের মুক্তি। কারণ আপনি জানেন যে যে কোনো একটা কাজ এক্সিকিউশনে প্রথম ধাপ হচ্ছে সেইটাকে চিন্তার জগতে সেটাকে জন্ম দেওয়া। তিনি বুঝতে পেরেছিলেন এবং চিন্তার জগতে প্রথম এই বীজটি রোপণ করেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি বিপ্লবিক প্রস্তুতির প্রয়োজন ছিল অপরিহার্য। তিনি যে অসাধারণ দক্ষতার সাথে, এবং আমি এই শব্দটার উপরে খুবই জোর দিতে চাই, কারণ এই দক্ষ মানুষগুলো আমরা আমাদের সমাজে আর দেখি না। রাজনীতি বলেন, সংগঠন বলেন, প্রতিষ্ঠান বলেন, আমরা যে চরম দারিদ্রতার মধ্যে বাস করতেছি সেটা শুধু আমাদের অর্থনৈতিক দারিদ্রতা না, আমাদের দক্ষতার দারিদ্রতা। কিন্তু সিরাজুল আলম খান ছিলেন সেই অসাধারণ দক্ষদের মধ্যে একজন, যিনি ছাত্র সমাজকে স্বাধীনতার মূল মন্ত্রে দীক্ষিত করার জন্য অসাধ্য সাধন করেছিলেন। এবং আমরা পারি নাই, আমাদের জেনারেশন পারে নাই, কিন্তু পৃথিবীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওনাকে যদি সঠিকভাবে রিড করা হয়, তাহলে অনেক জেনারেশন ধরে হি উইল বি অ্যান এক্সাম্পল ফিগার, যে এত কম সাপোর্ট এবং এত কম প্রস্তুতি এবং তার পিছনের ব্যাকআপ ছাড়া তিনি যেভাবে স্বাধীনতা সংগ্রামকে অর্কেস্ট্রেটেড করেছেন, এটা পৃথিবীর এরকম জাতীয় স্বাধীনতা সংগ্রামে খুবই বিরল। দাদাভাই ছিলেন সেই প্রমিথিউস যিনি দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন। তিনি প্রাণপ্রদীপের আলোয় আসতে চান নাই, কারণ তিনি জানতেন নির্মাণ করতে হয় নীরবে। যারা সত্যিকারের নির্মাতা তারা আসলে নিজেদের ঢোল নিজেরা বাজান না। আমরা স্বাধীনতা ইতিহাস পর্ব নিয়েই অনেক ধরনের ভাঙা গড়ার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু যারা প্রকৃত ইতিহাসের প্রত্যক্ষদর্শী তারা জানেন যে জাতীয় স্বাধীনতার যে স্লোগান ছিল জয় বাংলা,
সেখান থেকে যে লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত, নির্বাচন, কিন্তু 71 সালের ঐতিহাসিক স্বাধীনতার ইশতিহার, এই প্রত্যেকটার পেছনের অন্যতম স্ট্র্যাটেজিক ব্যক্তি এবং এগুলার সুপরিকল্পনার পিছনে যে ব্যক্তি, তিনি সিরাজুল আলম খান। তার নিউক্লিয়াসে দীর্ঘদিনের সুপরিকল্পিত রাজনৈতিক বুদ্ধিমত্তা ও নিরলস সাধনার আউটপুট হিসেবে আমরা পেয়েছি 71-এর মুক্তিযুদ্ধ। তিনি ছাত্রলীগের একটি সাধারণ ছাত্র সংগঠন থেকে স্বাধীনতার অগ্রগামী বাহিনীতে তার সময়ে রূপান্তর করেছিলেন। তার নির্দেশে এবং পরিকল্পনায় সারা দেশে নিউক্লিয়াসের শাখা ছড়িয়ে পড়েছিল, যারা গ্রামে গঞ্জে, স্কুল কলেজে স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবং মনে রাখতে হবে, তখন আমরা কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি না, তখন কিন্তু আমাদের এত মিডিয়া ছিল না। কাজে আপনাদের বুঝতে হবে যে ওই সময়ে এই কাজটা করা কতখানি কঠিন এবং বিস্তৃত কাজ ছিল। এরপর যখন 71-এর চূড়ান্ত লড়াই শুরু হয়, তখন বিএলএফ বা মুজিব বাহিনী গঠন করে সশস্ত্র মুক্তিযুদ্ধের যে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও সামরিক রূপরেখা তিনি তৈরি করেছিলেন, তা ছিল তার অসাধনিক সাংগঠনিক দক্ষতার প্রমাণ। তিনি জানতেন কেবল আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না, প্রয়োজন নিখুঁত কৌশল এবং রাজনৈতিক দর্শন। উপস্থিত সুধী, একজন রাজনৈতিক মেসায়া কেবল স্বাধীনতা এনে দেন না, তিনি ভবিষ্যতের স্বপ্নও দেখান। সিরাজুল আলম খান বিশ্বাস করতেন মানুষের মুক্তি কেবল স্বাধীনতার ঘোষণায় সীমাবদ্ধ না। পতাকা আর মানচিত্র পেলে একটি জাতি সম্পূর্ণ হয় না তার মুক্তি, যদি না সেই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা মুক্তি পাই। আমরা আজকে এই তৃতীয় প্রয়াণ দিবসে সিরাজুল আলম খানকে স্মরণ করতে গিয়ে আমরা হয়তো অনেক স্মৃতিচারণ করব, কিন্তু আমরা তার কর্মজীবন এবং যে সাধনায় তিনি তার জীবনকে সমর্পণ করেছিলেন, তার প্রতি জাস্টিস করতে পারবো না যদি আমরা স্মরণ না করি ওনার খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, যে কনসেপ্টগুলো বাংলাদেশকে একটা ইকোনমিক সত্যিকারের সুপার পাওয়ার করার জন্য এখনও রেলিভেন্ট, এবং আমার ভবিষ্যৎবাণী হচ্ছে আরও 20 বছর ধরেও রেলিভেন্ট থাকবে মিনিমাম। তার মধ্যে কিছু জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করি, কারণ সেইখানে আসলে আমাদেরকে ভবিষ্যতের পথ চলার পাথেও আছে। তিনি নেপাল, ভুটান, ভারত, বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, অরুণাচল, এই যে 7 সিস্টার, এদেরকে নিয়ে সার্কের ভিতরে তিনি একটা পূর্বাঞ্চল অর্থনৈতিক জোন গঠন করার ভিশন দিয়েছিলেন সেই 90-এর দশকে, 2000 দশকের আগে এবং 2000 দশকে, যেটা বাংলাদেশকে এই ভারত, উত্তর মিয়ানমার থেকে শুরু করে চীনের কুনমিং পর্যন্ত একটা ইকোনমিক জোন কানেক্ট করার ভিশন ছিল। এবং এই ভিশনটা এখন পর্যন্ত প্রচণ্ড রেলিভেন্ট, বাংলাদেশকে যদি সত্যিকারের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হয়। তিনি উপজেলা ও পৌর শিল্প এলাকায় নিয়ে যে ইকোনমিক জোন করার কথা বলেছিলেন, সেই প্ল্যানটা বাংলাদেশকে এখনো দাবি করে যে এইটা ছাড়া আসলে আমরা যেভাবে বিচ্ছিন্নভাবে ইপিজেডগুলো তৈরি করেছি, এটা আসলে আমাদের প্রাণ প্রকৃতিকে এবং সামাজিক স্ট্রাকচারকে ধ্বংস করছে। এটা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কখনোই সহায়তা করবে না। সেই জায়গা থেকে সিরাজুল আলম খান যে লোকাল এরিয়া ভিত্তিক উপজেলা পৌর শিল্প এলাকার কথা বলেছেন, এই কনসেপ্টটাকে আমাদেরকে আরও অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে, পলিসি মেকারদের কাছে নিয়ে যেতে হবে। তার অদলীয় সংগঠনের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল। সমাজ বাস্তবতায় দলীয় রাজনীতির পাশাপাশি তিনি দলীয় রাজনীতির তাত্ত্বিক ও ব্যবহারিক দিকটার অপরিহার্যতা আমাদেরকে বুঝিয়ে গেছেন তার লেখনীর মাধ্যমে, তার থিওরির মাধ্যমে। দেশ শাসনে দলীয় রাজনীতি আবশ্যিক শর্ত হলেও দলীয় রাজনীতির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ইউনিডাইরেকশনাল। অন্যদিকে বাস্তব জনগণের বিভাজন আমরা সমাজে জানি যে এটা শ্রম, কর্ম ও পেশার ভিত্তিতে হওয়ায় অদলীয় রাজনীতি একটা প্রয়োজনীয় শর্ত। এই ধরনের রাজনৈতিক চিন্তা আমরা সিরাজুল আলম খানের অসাধারণ সোশিও পলিটিক্যাল থিওরিতে পাই। আভ্যন্তরীণ উপনিবেশিকবাদ এবং তা থেকে উত্তরণের জন্য যে বোঝাপড়া, তা বুঝতে হলে এখনও সিরাজুল আলম খানের দিকেই আমাদেরকে ফিরতে হবে। কারণ আনফর্চুনেটলি আমাদের সমাজে এই থিওরি নিয়ে, এই ইন্টারনাল কলোনিয়ালাইজেশন নিয়ে আর কারো সেইভাবে কাজ হয় নাই। যারা এটা বুঝেছেন তারাও প্রপার ক্রেডিট সিরাজুল আলম খানকে দেন না এটার তাত্ত্বিক
ন্যারেটিভটা পরিষ্কার করার বিষয়ে যে তার অবদান সেই জায়গায়। আমাদের দুর্ভাগ্য যে জ্ঞানতাত্ত্বিক কিবলা আমাদের আর নাই। সো ওই দিক থেকে সিরাজুল আলম খানের দিকে আমাদেরকে ফিরতে হয়, যদি আমরা তার যে ভিশন সেই ভিশনকে আমাদের দেশকে গঠন করার জন্য কাজে লাগাতে পারি। আমরা জানি যে আমরা 2024 জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান থেকে উত্তরণকারী জাতি। আমরা একটা বিগত সরকার দেখলাম, তারপর নতুন সরকার আসলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে আমাদের সংবিধানের সংস্কারের কথা বলে, যে সংবিধানের সংস্কার নিয়ে যথেষ্ট এই সমাজে এখনো বিভক্তি রয়েছে, এই সংবিধান কিভাবে সংস্কার হবে এবং এটাকে ঔপনিবেশিক স্ট্রাকচার থেকে বের করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা সিরাজুল আলম খানের লেখায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। উনি 2024 অভ্যুত্থান দেখে যান নাই, কিন্তু তিনি এই প্রেডিকশনটা করে গেছেন যে এই রকম একটা অভ্যুত্থান অদলীয় ফোর্স বা নন পার্টিজান ফোর্সের হাতেই হবে। এবং এইটা আমাদেরকে আবারও কনফার্ম করে যে সিরাজুল আলম খান যে তিনটা কাল দেখতে পারতেন, তিনি চলে গেছেন, কিন্তু তিনি ভবিষ্যৎ কিন্তু অ্যাকুরেটলি প্রেডিক্ট করে দিয়ে যাইতে পারছেন যে এই ধরনের অভ্যুত্থান এটা আসলে কোনো পার্টি করবে না, নন পার্টি ফোর্স থেকে করবে, যেটা আমরা দেখেছি জনগণ এবং ছাত্ররা মিলেই সেই অভ্যুত্থানটা হয়েছে। এর বাইরে তিনি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা এবং কেন প্রয়োজন এটা বলে গেছেন। যে দ্বিকক্ষের আলোচনা এখন আমরা আমাদের রাজনৈতিক পরিসরে দেখেছি, কিন্তু কেউই এই দ্বিকক্ষের কেন প্রয়োজন, কিভাবে এটা হবে, কিভাবে এটা কর্মপেশা শ্রমজীবী মানুষের নেতৃত্বের মাধ্যমে হবে, সেই আলোচনা কিন্তু ঢাকা পড়ে গেছে আবারও। সুতরাং পরিশেষে আসুন আমরা সেই মহান রূপকার, আমাদের জাতির সেই রাজনৈতিক ত্রাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার এই সুযোগে তার দেখিয়ে দেওয়া ভিশনটাকে সত্যিকারের বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের কি করা উচিত সেটা আমরা সম্মিলিত করার জন্য আমাদের নিজেদেরকে নিয়োজিত করি। কেবল আনুষ্ঠানিকতা দিয়ে নয়, তার স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং একটা সত্যিকারের শোষণমুক্ত এবং সমাজভিত্তিক সমাজ গড়ার সংগ্রামের মাধ্যমে কেবল তার প্রতি শ্রেষ্ঠার সম্মান এবং শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। পরিশেষে এই মহান ব্যক্তি মহাত্মা সিরাজুল আলম খানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।